চালু করছো? হ্যাঁ, ভিডিও চালু করলাম, চলে না? ঠিক আছে, হ্যাঁ, লাগানোর দরকার নেই, দেখলাম এটা হচ্ছে রাইট, ওই লেফট, এভাবে লাগে না? রেসপিরেটরি সিস্টেম মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস তন্ত্র। জন্ম হওয়ার সাথে সাথে শ্বাস প্রশ্বাস চালু হয়, আর শ্বাস প্রশ্বাস বন্ধের সাথে সাথে মৃত্যু। এরকম একটা গুরুত্বপূর্ণ সিস্টেম, কোনো সময়ের জন্য বন্ধ নাই শ্বাস প্রশ্বাস। ঠিক আছে, এই জন্ম থেকে শুরু হয়েছে মৃত্যু পর্যন্ত যে শ্বাস নিচ্ছেন, কেউ কোনো সময় এই চিন্তাটা করছেন যে মিনিটে কয়বার শ্বাস নেয়? 1 মিনিটে কয়বার শ্বাস প্রশ্বাস নেয়? কেউ কখনো চিন্তাই করে, তাই না? শ্বাস নিয়ে ছাড়লে একবার, এইভাবে যদি গোনেন তাহলে দেখবেন 12 থেকে 18 মধ্যে হলো। কেউ যদি 60 থেকে 70 বলে, মানে সেকেন্ড একবার, সেকেন্ড তো শেষ, আমার একবার শ্বাস নিয়ে শেষ হলো, শ্বাস নিয়ে ছাড়লাম, 5 সেকেন্ড চলে যাবে, 4-5 সেকেন্ড চলে যাবে, তাহলে 60 সেকেন্ডে 12 থেকে 18 বারের মধ্যে হবে। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ মামা, আচ্ছা আচ্ছা, এই তো সব সেখানে। তাহলে ওই 10 বছর হইলে আমি তো ম্যাক্সিমাম কাজ ছাড়িয়ে যাচ্ছি, এখন খালি পরীক্ষাটা বাকি, ওই জায়গায় পাস করাইতে হবে। তাহলে কি ওই টাকা কিছু কম রাখবে? ওই লার্নার 1100 আর পরে জমা দিচ্ছে 1104 টাকা, মানে 2200 জমা হয়েছে টোটাল। পরীক্ষার ওপর তো মনে হয় 2500 টাকা লাগে। হ্যাঁ হ্যাঁ, আপনি কনফার্ম যে 10 বছর করবে? হ্যাঁ, আচ্ছা, সেটা বিকালে দেখো, কারণ তো সবই দিয়ে দিচ্ছি। আচ্ছা, 12 থেকে 18 বার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট তো 60 সেকেন্ড দিই নাকি? নাকে কয়টা ছিদ্র থাকে? 2টা। এই হচ্ছে লাংসের ছবি, ঠিক আছে? আমরা বাইরে থেকে শুধুমাত্র নাকটা দেখতে পাচ্ছি, আর বাকিটা শরীরের ভিতরে এইভাবে আছে, ঠিক আছে? এখানে রেসপিরেটরি সিস্টেম আছে। আমরা যে এখান থেকে খাবার খাই, মনে হয় যে খাবারটা নিচে নেমে গেল, কিন্তু সামনে যে এই যে হাত দিলে পায়, এটা কিন্তু শ্বাস নালী, এটি খাবার নালী না, মানে শ্বাস এই পিছন দিয়ে সামনে চলে আসে। আর মুখে এখান থেকে খেয়ে খাবারের নালীটা যে এটা জিহ্বা,
এটাকে ক্রস করে পিছনে চলে যাচ্ছে। খাবারের নালী আছে শ্বাসনালীর পিছনে, আমরা সামনে থেকে যেটা পাই দেখেন যে এরকম শ্বাস কাটা, তাই না? সমান না, করতে আবার কষ্ট, সেটা হচ্ছে শ্বাসনালী। হ্যাঁ, আর খাবার নালী হচ্ছে এটাকে ক্রস করে পিছনে চলে যাচ্ছে। এটা হচ্ছে ক্রসিং। ট্রেন এবং বাসের লাইন দেখছি না, গাড়ির লাইন, এরকম ট্রেনের লাইন ক্রস করা থাকে, আর এদিক সোজা যাবে গাড়ির লাইন। এই জায়গাটা কি হয়, যখন ট্রেন যায় তখন এদিকে বন্ধ করে দেয়, ঠিক আছে না? ট্রেন চলে যাবে, ট্রেন চলে গেলে তখন এদিকে বন্ধ থাকে বা এদিকে কোনো একটা রেলিং দেওয়া থাকে, তখন গাড়ি এদিক থেকে চলে। এইখানে একই ধরনের ঘটনাই ঘটে। আপনি শ্বাস এবং খাওয়া মানে জাস্ট গিলবেন এবং ওই সময় শ্বাস নেবেন পারবেন, জাস্ট যে সময় গিলবেন ওই সময় শ্বাস বন্ধ থাকবে, রেল গেটের মতো। আবার গিলা হয়ে গেলে তখন আপনি আবার শ্বাস নিতে পারবেন, কিন্তু যখন চাবাইতেছেন তখন কিন্তু সমস্যা, তখন আপনি শ্বাস নিতে পারবেন, জাস্ট যখন গিলতে শুরু করবেন তখন এই পথটা বন্ধ হয়ে যাবে। একসাথে হবে। এই কারণে দেখবেন যে অনেকে আছে না, মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া টেনে নাক দিয়ে ছাড়তেছে, নাকের মধ্যে নাকে ড্রপ দিচ্ছেন, বলে যে মুখের মধ্যে তিতা লাগছে, ড্রপটা মুখের মধ্যে চলে যাচ্ছে। অনেকের এই যে ভীষণ থেকে না, মানে খাওয়ার সময় কাশি হয়, ভাত নাক দিয়ে চলে আসে, আসে না, ভাত আসে, পানি আসে, তাইলে কমন একটা স্পেস আছে যেখানে এই দুইটা আছে সংযোগ, নাক এবং নাকে সংযোগ আছে, সেটা হচ্ছে এই জায়গাটা সংযোগ, তাই না? এই যে অনেক সময় রেল গেটের এই গেট ঠিক মতো ফেলানোর না কারণে অ্যাক্সিডেন্ট হয়, মানে আমরা নাক দিয়ে নাকে ড্রপ দিলে যে কিটা লাগে মুখে, এই কারণে হয়। হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয় না? এখানে যদি থাকে রেল গেটে না নামায়, মুখেও কিন্তু একই সিস্টেম, এখানে যদি না হয়, এই গেটটা ঠিক মতো না আটকায়, তাহলে কিন্তু নাকের কাছে আসতে পারে। আবার কেউ যদি এখানে এসে থেমে যায়, মনে করেন যে একটা মানুষ দাঁড়ায় আছে বা একটা গাড়ি, তাহলে কি হবে? ট্রেন যদি চলে যায় সে অ্যাক্সিডেন্ট হবে, অথবা গাড়ি চলে গেলে অ্যাক্সিডেন্ট হবে, কারণ শ্বাস প্রশ্বাস তো বন্ধ থাকে না, চলতেই থাকবে। এখানে কেউ দাঁড়াইলে কিন্তু হয় বন্ধ হয়ে যাবে অথবা সে অ্যাক্সিডেন্ট করবে, ঠিক আছে? এরকম কিছু ঘটনা ঘটে। যারা মদ্যপান অবস্থায় মাংস খায়, ঠিক আছে, এটা বিদেশে অনেক বেশি হয়, বারে মদ খাওয়ার যে দোকান বারে, ঠিক আছে, মাংস গিলে ফেলতে যায়, কারণ যখন মদ খেতে খেতে তার কনসিয়াস লেভেল অনেক নিচে নেমে আসে, মানে ঘুম ঘুম ভাব, সে যে কি খাচ্ছে সে বুঝতে পারছে না, একটা মাংস নিয়ে হঠাৎ করে গিলে ফেলছে, গিলে ফেলার কারণে এখানে এসে আটকায় গেছে। এখানে আটকালে কি হবে, না পারবে কোনো কিছু তখন খাইতে, পানি খাইতেও এখানে বেঁচে যাচ্ছে, এই রোগীটা মারা যাবে, এই রোগটা মারা যাবে, এবং এরকম কারণে বহুত মানুষ মারা যায় বারে। এটাকে মেডিকেল টার্মে বলে শোকিং, মানে খাবার আটকাই দিচ্ছে, ঠিক আছে? শোকিং এ অনেক মানুষ মারা যায়। ঠিক আছে, আমরা তাহলে এখন অ্যানাটমি পড়া শুরু করি, যে এটা কি কি গঠন শরীরের ভিতরে। প্রথমে আমরা এখানে দেখি দুইটা নাকের ছিদ্র, এটাকে বলছে নেজাল ক্যাভিটি। নেজাল, এটা কি? এটা তো পিসি না, এটা তো জিজি, ঠিক আছে? এর অনেক সেকেন্ড আছে নেজাল হবে, এখানে নেজাল হবে, ঠিক আছে? নেজাল ক্যাভিটি মানে নাকের ছিদ্র, এখানে আর কিছু না, নাকের ছিদ্রর একবারে শেষ পর্যায়ে এই অংশটা ক্রসিং বা কমন জায়গা,
মুখ এবং নাকের কমন জায়গা, এটার নাম হচ্ছে ফ্যারিংস। নাম হচ্ছে ফ্যারিংস। ওই ছবি কই গেল? এটা চলে গেছে। এই জায়গাটার নাম হচ্ছে ফ্যারিংস। এটা হচ্ছে খাবার, এই যে ওরাল ক্যাভিটি আর এটা হচ্ছে নাকের ক্যাভিটি, এই দুইটা এসে এই জায়গায় যোগ হয়েছে, এটার নাম হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংসের এই নিচের অংশটা, এই জায়গাটার নাম হচ্ছে ল্যারিংস। ভয়েস, যেখান থেকে কণ্ঠ স্বর বের হয়, আমাদের কণ্ঠটা বের হয়, এটার নাম হচ্ছে ল্যারিংস। এরপরে শ্বাসনালী, এটি যে আমরা হাতে পাই, এটার নাম হচ্ছে ট্রাকিয়া। এটার নাম হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়ার দুইটা ভাগ হলো, একটা হচ্ছে ডাইনে, এটা হচ্ছে রাইট ব্রঙ্কাস, এটা হচ্ছে লেফট ব্রঙ্কাস। রাইট লাং, লেফট লাং। ঠিক আছে, এই ব্রঙ্কাস গুলো লাংসের মধ্যে ঢুকে অনেকগুলো ভাগ হবে। এইভাবে, এটা যদি গাছের গোড়া হয়, এগুলো হচ্ছে ডালপালা। অ্যাজ এ ট্রি, গাছের মতো, অ্যাজ এ ট্রি। গাছের শেষ পর্যায়ে আমরা কি পাই? পাতা। হ্যাঁ, এই পাতাগুলোকে আমাদের এখানে বলতে অ্যালভিওলাস। অ্যালভিওলাস। এখানে ছবিতে ফ্যারিংস অংশটা দেখাইছে, জাস্ট এই যে এদিক থেকে আসছে মুখে, আর এটা হচ্ছে নাকে, এই জায়গাটা যে খাবার একটা ইয়ে দিচ্ছে। এই যে গাছের ডালের মতো এরকম ভাব হবে, ঠিক আছে? এখানে ছবিতে দেখেন, এগুলো সব গাছের ডালের মতো দেখা যাচ্ছে না? অ্যাজ এ ট্রি, শেষে যেগুলো পাতার মতো হবে ওইগুলোকে বলে অ্যালভিওলাস। লাংসটাকে কভার করে আছে, কাভারিং, পর্দা বাইরে, এই কাভারিং এর নাম হচ্ছে প্লুরা। প্লুরা, কাভারিং এর নাম হচ্ছে প্লুরা। হ্যাঁ, এটাকে 8 নম্বরে লেখা আছে প্লুরা। প্লুরা হচ্ছে দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে একবারে লাংসের গায়ে লাগানো থাকবে, আর একটা দূরে থাকবে। আমরা যখন শ্বাস নিচ্ছি তখন এটা এর সঙ্গে লেগে যাবে, এই স্পেসটা রাখাতে আমরা যখন শ্বাস নিচ্ছি লাংসটা এক্সপান্ড ফুলে যাবে, ফুললে তখন এই স্পেসটা থাকবে না, এটার সাথে এটা আবার যখন শ্বাস ছাড়বে স্পেসটা চলে আসবে, ঠিক আছে? এখন যদি এই স্পেসের মধ্যে পানি জমা থাকে তাহলে করতে পারবে? অনেকে বলে না কোষে পানি জমছে, লাংসে পানি জমছে, কোষ, রক্ত এগুলো জমা হয়, এর মধ্যে জমা হয়, তখন তার শ্বাস নিতে কষ্ট হবে, কারণ শ্বাস নিতে পারবে না। হ্যাঁ, তখন শ্বাস নিতে পারবে, ঠিক আছে?
এখন উপরে আসেন, এই যে ফ্যারেন্সের এখানে এই গেটটা কিভাবে মেনটেন হচ্ছে। আমাদের ভিতরে একটা জিহ্বা বলে, আধা জিহ্বা ছোট, এই জিহ্বাটাই এইগুলো মেনটেন করে। জিহ্বাটা এই রাস্তাটা বন্ধ করে দেবে, তখন খাবারটা খেয়ে আবার যখন শ্বাস নেবে জিহ্বা করে নেবে। ঠিক আছে, যদি কোনো কারণে খাবার এই ফুসফুসের নালীতে চলে আসে, শ্বাসনালীতে চলে আসে, তখন এটা এখানে যে ইনফেকশন করবে, মোস্ট প্রবাবলি আমরা বেশিরভাগ নিউমোনিয়া পাই। বাচ্চাদের ক্ষেত্রে গোসল করাতে যে পানি খাওয়াইতে যে পানি ফুসফুসে বা শ্বাসনালীতে ঢুকে আসছে, পরে কাশি, এরপরে আমরা দেখি যে নিউমোনিয়া। ঠিক আছে, নিউমোনিয়া কাদের বেশি হয়? বাচ্চা এবং বুড়া, অর্থাৎ যারা শুয়ে শুয়ে প্যারালাইজড পেশেন্ট হয়ে থাকে, শোয়ার মধ্যে কাউকে, বাচ্চারা শুয়ে থাকে শোয়ার মধ্যে। এই জন্য গলায় খাওয়ার সময় মাথাটা উঁচু করি না, কারণ শুয়ে থাকলে খুব চান্স থাকে পানি, বিশেষ করে লিকুইড খাবারটা এদিকে চলে আসে। ঠিক আছে, সামনে পানি ঠেকানো কিন্তু এত সহজ না, কোথাও একটু পুরোটা কেন যদি ফাটাও থাকে ওই দিক দিয়ে পানি বাড়ানো শুরু হবে। আর সেখানে এখানে এটা এত সেকেন্ডে সেকেন্ডে যেখানে এটা মেনটেন করতেছে, সেখানে পানিটা ঠেকানো খুব কঠিন না। সেক্ষেত্রে আপনি শুয়ে যদি খাই তাহলে পানি লাংসে চলে যাওয়ার সম্ভাবনা, বা যে কোনো তরল খাবার। এই জন্য মাথা উঁচু করে খাওয়ানোর জন্য। ঠিক আছে, স্বর ল্যারিংস, এখান থেকে আমার কণ্ঠস্বর এখান থেকে বের হচ্ছে, এখানে ইনজুরি হয় কিভাবে? অনেকের কণ্ঠ ভেঙে যায় বা ফ্যাস ফ্যাসে হয়ে যায়, তাই না? কণ্ঠ অনেক সময় বেরও হয়। এই ইনজুরিটা কোনো একটা ইনফেকশন হওয়ার কারণে ল্যারিংসে ইনজুরি হয়। এটা ব্যাকটেরিয়ার কারণে হতে পারে, ভাইরাসের কারণে হতে পারে। আবার ব্যাকটেরিয়া ভাইরাস ছাড়াও গলা ভাঙে কিভাবে? চিল্লাচিল্লি করে, হঠাৎ ঝগড়া লাগছে, যা ইচ্ছা তাই করতেছে। যেমন হঠাৎ করে মঞ্চে তুলে দিছে যে আপনি আজকে একটা বক্তব্য দেন, মাইক ছাড়াও যেমন শোনা যায়, মাইকও সেরকম শোনা যায়, এমন জোরে চিল্লাইতেছে। ঠিক আছে, তার কি বলে? গলাটা ভেঙে গেছে, তার পুরো চাপটা এই শরীরের উপর পড়ে। ঠিক আছে, তখন আমরা এই ধরনের যদি রোগী আসে, তার গলা ভেঙে গেছে, গলা ফেস করে, এটাকে আর বলার উপায় থাকবে যে তার ল্যারিংসে সমস্যা? তখন তো বুঝতে পারবেন না। কিন্তু আপনি যদি অ্যানাটমি না বলেন তো বুঝবেন যে রোগ ল্যারিংস। বর্তমানে করোনা প্রথম দিক থেকে এখন পর্যন্ত বলা আছে প্রচুর পরিমাণ লিকুইড খাইছে, বা গরম পানি বলছিল, লেবু শরবত, সিবি, তাই না? এগুলো কেন খাইছে? করোনার মধ্যে বাসকারী করোনা রোগী মানে করোনা দেখা এই করোনা ভাইরাসটা নাক দিয়ে ঢুকছে, সেই জন্য নাক ঢেকে রাখতে বলছে। ঢুকে বিশেষ করে ফ্যারিংসে এই জায়গাটা ওরা বাসা বাঁধতেছে। হ্যাঁ, বাসা বেঁধে এই জায়গায় থাকলে এখান থেকে সে বংশ বিস্তার করতেছে, আরো সংখ্যায় বাড়াইতেছে। আপনি যদি প্রচুর পরিমাণ খান লিকুইড বা অন্য কোনো খাবার, তখন এটা সে পেটের মধ্যে ঢুকে যাবে, লাংসে ঢুকতে পারবে। যাদের লাংসে ঢুকছে তাদের কিন্তু অবস্থা খারাপ। বেশিরভাগ রোগী কিন্তু শ্বাসকষ্টে মারা যাচ্ছে, কারণ ভেন্টিলেশন অ্যাভেলেবেল না, কোনো দেশে অ্যাভেলেবেল। তার যে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিবে এই মেশিন তো অ্যাভেলেবেল। যাদের করোনা কিন্তু ভিতরে ঢুকে গেছে তাদেরই কিন্তু বাঁচানো হবে। বুঝতে পারছেন? এই জন্য বেশি বেশি খাইতে বলতে, যাতে এটা পেটের মধ্যে চলে যায়।
পেটে গেলে সে পেটের যে অ্যাসিড আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড করতে না জোর গ্যাস্ট্রিক জুসে ওইগুলোতে মারা যাবে বা ওখানে সুবিধা করতে পারবে, ঠিক আছে, লাংসে যায় যে সুবিধা। তাহলে হচ্ছে ফ্যারিংসে ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি থাকে, কারণ নাক দিয়েও জীবাণু ঢোকে, মুখ দিয়েও জীবাণু, ঠিক আছে। আবার আর একটা ক্ষেত্রে জীবাণু মানে এই জায়গায় স্টে করার সুযোগ কম, কারণ আমরা সবসময় শ্বাস প্রশ্বাস মানে চলন্ত রাস্তায় কিন্তু ময়লা থাকে না, সবসময় গাড়ি চললে ওই জায়গাটা পরিষ্কার হয়ে যায়, এই জন্য এখানে আবার জীবাণুটা স্টে করার সুযোগ পাই, যে মানে ইনফেকশন হওয়ার চান্স বেশি কিন্তু আবার স্টে করার সুযোগ কম, যার কারণে ইনফেকশনটা অত বেশি হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, টাকিয়াটা এটার ইয়েটা ক্যালিবারটা অনেক মোটা, যার কারণে এখানে ইনফেকশন হওয়ার চান্স না, খুবই কম। আবার এই জায়গাটা বেশি, এখানে এই যে বাঁকা হাই ঢুকছে না, এই জায়গায় এই ওয়ানের সাথে এসে যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস লেগে যাবে, এখানে বংশ বৃদ্ধি করে রোগ সৃষ্টি করে, ঠিক আছে। আর এদিকে ঢুকে পড়লে তো এই যে অ্যাডমিটাসের মধ্যে যে রোগ তো করবে, বুঝতে পারছেন। এই হচ্ছে অ্যানাটমি, অ্যানাটমির পরিমাণটা কিন্তু খুবই কম। কি কি? নেজাল ক্যাভিটি, ফ্যারিংস, ল্যারিংস, ট্রাকিয়া, রাইট বঙ্কাস, লেফট বঙ্কাস, রাইট লাং, লেফট লাং, মনে থাকবে। অ্যানাটমি কিন্তু বিকল্প নাই যে অন্যভাবে কিছু একটা করবে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এই যে মাঝখানে থাকবে হচ্ছে হার্ট, বুকের মধ্যে তো দুইটা জিনিস, একটা হচ্ছে লাংস আর একটা হচ্ছে হার্ট। এই আছে লাংস, দুই পাশে দুইটা লাংস, ঠিক আছে, আর মাঝখানে থাকবে হার্ট, এই জায়গায়, ঠিক আছে। এই যে হার্ট থেকে আর্টারি এই লালটা দিয়ে হচ্ছে সারা শরীরে চলে যাবে, আর এই নেটটা দিয়ে দুই লাংসে রক্ত যাবে। এই রক্তের মাধ্যমে এখানে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিবে, আর লাংস থেকে অক্সিজেন নিয়ে আবার ফেরত আসবে, এটা দিয়ে ফেরত আসে, এটা দিয়ে লাংসে যায় দুই পাশে, আর এটা দিয়ে ফেরত আসে লাংসে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা লাংসে কেন যাবে? একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিবে আর অক্সিজেন নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে টোটাল বুকের মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে লাংস, একটা হচ্ছে হার্ট। বুকে ব্যথা, বুকে জ্বালা পোড়া, তারপরে বুকের মধ্যে যেগুলো কমপ্লেন রোগীরা বলে, এই দুইটা আগে মাথায় রাখতে হবে, তারপরে অন্য কিছু, ঠিক আছে। এখানে তো ডায়াফ্রাম নাই, এই জায়গায় একটা পর্দা থাকবে, ওটার নাম হচ্ছে ডায়াফ্রাম, ঠিক আছে, এখানে নাই, এটা অফিসে আছে। এই ডায়াফ্রাম দিয়ে পিঠের অংশটা আর বুকের অংশটা আলাদা করা, ওই পর্দাটা। তাহলে এখান থেকে রক্ত এখানে এসে ব্লাড এসে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিবে আর অক্সিজেন নিয়ে আবার ফেরত দিচ্ছে সারা শরীরে। এই হচ্ছে সার্কুলেশনটা, রক্ত চলাচলের বিষয়। এখন তাইলে আমার অ্যানাটমির পরে ফিজিওলজি। ফিজিওলজি মানে লাংসের নরমাল কাজ কি? কাজ হচ্ছে প্রথম কাজে এটাই, অক্সিজেন ছেড়ে দেওয়া বা রক্তে দেওয়া আর কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া, ঠিক আছে। পরের পাতায় দেখেন ফাংশন লেখা আছে, ফাংশন অফ দ্য রেসপিরেটরি সিস্টেম। ফাংশন অফ রেসপিরেটরি মানে এই রেসপিরেটরি সিস্টেমের কাজটা কি? কাজ হচ্ছে বাতাসের অক্সিজেনকে ব্লাডে দেওয়া আর ব্লাডের কার্বন ডাইঅক্সাইড। 3 নম্বর হচ্ছে দেহের তাপমাত্রা ভারসাম্য রক্ষা করা,
ঘ্রাণ অনুভব করা, নাকের মাধ্যমে ঘ্রাণ নেওয়া, গন্ধ। ঠিক আছে? তাপমাত্রা মেইনটেইন করে কিভাবে? লাংসের মাধ্যমে, বডি। আমরা শ্বাস প্রশ্বাস নিলে বা প্রশ্বাস যখন ফেলি তখন প্রশ্বাসের সাথে কিছু পানি বের হয়, দেখা যায়? শীতকালে দেখা যায়, ওই যে ধোঁয়া বের হয়। অথবা একটা গ্লাসের ওপর শ্বাস নিয়ে দেখবেন গ্লাসটা ঘোলা হয়, ওটা তো পানির মাধ্যমে হচ্ছে, বাষ্প আকারে পানিটা বের হচ্ছে। ঠিক আছে? তার মানে প্রতিটা শ্বাসে কিছু পানি বের হচ্ছে। এখন যত বেশি পানি বেরোবো, বডির ভিতরে তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে পানির মাধ্যমে কিছু তাপমাত্রা বের হয়। যেমন মনে করেন অনেক রোদের মধ্যে মাঠে একটা গরু বেঁধে রাখে, একটা কুকুর যদি শুয়ে থাকে, দেখবেন জিহ্বা বের করে শ্বাস নিচ্ছে, মানে কিছু পানি বেরাই যায় না, পানির মাধ্যমে কিছু স্বস্তি বা তাপমাত্রা মেনটেন করে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। না, এখনো আসেনি, আসবো। বারোটায় আসেন, আসুন। এই ভারসাম্য রক্ষা করা খুব বেশি পারবে না, কিছুটা শরীরের তাপমাত্রা বেশি। এইরকম প্রতি শ্বাসে যে কিছু পানি বেরোচ্ছে 24 ঘন্টা যদি যোগ করা যায়, ঠিক আছে, তাহলে পানির পরিমাণ 400 থেকে 500 ml, প্রায় আধা লিটার। ঠিক আছে? এই জন্য বলা হয় প্রতিদিন কয় লিটার পানি খাওয়ার জন্য? 6 লিটার পানি খান আপনি? মিনিমাম পানি 2.5 লিটার খাওয়া দরকার, মিনিমাম। কারণ হচ্ছে আপনি শ্বাস প্রশ্বাস তো নিতেই হবে, এখান থেকে পানি লস হচ্ছে, প্রস্রাবের মাধ্যমে পানি লস হচ্ছে, পায়খানার সাথে যাচ্ছে, আর এখন তো গরম আসছে ঘামের মাধ্যমে। এজন্য যদি 2.5 থেকে 3 লিটারের কমে পানি খান তাহলে বডি সিস্টেমে ডিস্টার্ব হবে, আস্তে আস্তে ড্যামেজ হবে, পরবর্তীতে রোগের সৃষ্টি হবে। হ্যাঁ, স্যালাইন খাইলে আপনি সোডিয়াম পাবেন, ক্লোরাইড পাবেন, কিন্তু পানির ঘাটতি, কিন্তু পানি। ঠিক আছে? তাহলে অ্যানাটমি বুঝতে পারছেন? ফিজিওলজি, ফাংশন কিভাবে কাজ করে। তাহলে লাংস কয়টা? দুইটা। আর ব্রঙ্কাস দুইটা, রাইট ব্রঙ্কাস আর লেফট। আমরা যে শ্বাস নিচ্ছি, প্রতিবার বাতাস গ্রহণ, প্রতিবার বাতাস কতটুকু গ্রহণ করতে পারি? অনেক বেশি। মনে হচ্ছে কতটুকু শ্বাস নিচ্ছে, মাপা হয় না তো, এই জন্য 400 ml প্রতি শ্বাসে বাতাস গ্রহণ, অনেক বেশি না? প্রতি শ্বাসে? হ্যাঁ হ্যাঁ। যদি এই শ্বাসের সঙ্গে ইনফেকশন যায় তাহলে ইনফেকশনগুলো অনেক রাস্তা পার হইতে হয়, যে ট্রাকিয়া, ব্রঙ্কাস, এরপরে হচ্ছে অ্যালভিওলাস। ঠিক আছে? যদি লাংয়ের মধ্যে ঢুকে যায় সেই ইনফেকশনগুলো কিন্তু খুব বেশি খারাপ। ঠিক আছে? কারণ সরাসরি এখানে আপনার ব্লাডের এক্সচেঞ্জ হচ্ছে, ইনফেকশন করলে অক্সিজেন নিতেও পারবে না, কারণ ডাক্তার ছাড়তে পারবে।
যদি পথের মধ্যে আটকা যায় তাহলে কিন্তু কিছুটা চিকিৎসার মাধ্যমে তাড়াতাড়ি ইমপ্রুভ করা যায়। যেমন নিউমোনিয়া নাম শুনছেন না? এটা কিন্তু অ্যালভিউলাসের ভিতরে রয়েছে। কিন্তু ব্রঙ্কাইটিস, ল্যারেঞ্জাইটিস, ফ্যারেঞ্জাইটিস এগুলো এই রাস্তারই রোগ। হ্যাঁ, এই যে ব্রঙ্কাস থেকে শুরু করে ওপরে যতগুলো রোগ এর ভিতরেই থাকে। আর এই অবস্থায় আমরা চিকিৎসা করলে ভালো হয়। তো এর ভিতরে ইনফেকশন হলে বেশি ডেঞ্জার, ঠিক আছে? কারণ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ যখন না হইতে পারবে তখনই তো শ্বাসকষ্ট শুরু হয়। শ্বাসকষ্ট হইতে হইতে তোমার অ্যাজমা কিসের রোগ? অক্সিজেন পান না সেটা কিভাবে বোঝায়? অক্সিজেন তো অ্যাভেলেবেল আছে কিন্তু শ্বাস নিতে কষ্ট। হ্যাঁ, এটা মাঝে মধ্যে বলতে কি রকম মাঝে মধ্যে? প্রতিদিন একবার না এক মাসে একবার না ঘুমের মধ্যে হয় না জেগে থাকা অবস্থা? ঘুমের মধ্যে ওইটা একরকম, জেগে থাকা ওইটা একরকম। যাদের নাকের সমস্যা থাকে, নাকের মধ্যে মাংস বাড়া বলে না, নাকে অবস্ট্রাকশন, তারা ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হয়। কারণ ঘুমের মধ্যে মুখ বন্ধ হয়ে যায় তখন নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হয়। আর যখন জেগে